যদিও মিস রোজির ব্যবসাটা কিছু অসহায় মেয়েদের নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা, যদিও মিস রোজি তার এই ব্যবসার জন্য অনেক বেশি নিষ্ঠুর, তবুও হয়তো তিনিও তার যৌবনের দিনগুলো ভুলতে পারেন না। তাই কোনো কোনো বাবুরা যে কোনো কোনো মেয়েদের জন্য একটু বেশি মোহগ্রস্ত হয়ে যায় সেটা তিনি বোঝেন। তবে বাবু বিবির এই প্রেম প্রেম খেলা বাস্তব জীবনে পরিণতি পেতে চাইলে মিস রোজি তার পরিণামে কী রূপ ভয়াবহ হবে তা কারও জানা নেই। তাই নির্ঝর যখন বলল সে জুলিকে নিয়ে একদিন বাইরে যেতে চায়, মিস রোজি একবারও আপত্তি করল না। শুধু শর্ত একটাই, সঙ্গে তার পছন্দের একজন সন্ডা মার্কা থাকবে গার্ড হয়ে। নির্ঝর আপত্তি করল না। সে জুইকে বোঝায়, ভালোই তো, ও থাকুক না আমাদের ড্রাইভার হয়ে, আমরা খুব গল্প করব। কিন্তু জুই বলে বসল, আহা, সবাই মিলে যদি যাওয়া যায়। জুই বলেছে, তাই নির্ঝর আবার ভাবতে শুরু করল সবাইকে নিয়ে যাওয়া যায় কিভাবে। জুলি বলল, মায়ের কথা বলো। নির্ঝর ভাবে, মায়ের কথা কি বলবে, কোথা থেকে শুরু করবে, কোথায় বা তার শেষ। মায়ের কথা মনে এলে নির্ঝর খেই হারিয়ে ফেলে। সারাদিন মা কাজের জন্য নিজেদের ব্যস্ত করে রাখতেন। বাবা বাড়িতে থাকলে মা রান্নাঘরটাকেই সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করতেন। কিন্তু তবুও 19 থেকে 20 হলেই বাবার আকাশ ফাটানো চিৎকার শোনা যেত। যদিও চিৎকার করত যত রাজ্যের ঝি চাকরদের নাম ধরে, কিন্তু মা জানতেন ও বেচারারা গরিব মানুষ, অকারণে গালাগালি শুনবে। সব ঝি চাকরদের মধ্যে তাই মাও এসে দাঁড়িয়ে থাকতেন, আর সেটা দেখেই বোধহয় ভদ্রলোকটি আরও জ্বলে উঠতেন। অপমান আর চিৎকার আরও ভয়াবহ হয়ে উঠত। কিন্তু বাবা বেরিয়ে যাওয়ার পর মা যেন পুরো অন্য মানুষ। সবার জন্য তার কত স্নেহ। বাড়ির অতি নগণ্য কাজের লোকটাও অনায়াসে মাকে ভালোবেসে বৌমা বলতে দ্বিধা করেনি। ওই সময়টুকু মা শ্বাস নিয়ে বাঁচতেন। কত রকম রান্না করতেন, চুলে তেল লাগাতেন, কত রকমের চুল বাঁধা জানতো আমার মা। জোরে জোরে গলা ছেড়ে গান করতেন, আবৃত্তি করতেন। ঝিদের মেয়েগুলোকে উলবোনা শেখাতেন। অতি সাধারণ, খুব আটপৌরে, অল্প একটু লেখাপড়া জানা আমার মা। বাবার অর্থের বৈভব মাকে কখনো স্পর্শ করেনি। মনে মনে ভাবতাম আমি, আমার মায়ের জন্য ভগবান কি আর কাউকে পেলেন না খুঁজে। একটু থামল সে, তারপর আবার বলতে লাগলো, আমি একটু একটু করে বড় হচ্ছি। আমি বেশ বুঝতে পারছি মা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন, ক্ষয় হয়ে যাচ্ছেন। কিন্তু দাঁতে দাঁত চেপে সব অপমান, কষ্ট, লজ্জা সহ্য করছে শুধু আমার জন্য। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। সেদিন স্কুল থেকে ফিরে দেখলাম মায়ের নীল হয়ে যাওয়া নিথর শরীরটা ডাইনিংয়ের মেঝেতে শোয়ানো রয়েছে। কেউ শাস্তি পায়নি সেদিন, শাস্তি পাওয়ার কথাও নয়। টাকার ওজন বড় কম তো নয়। মা চলে গেল। মা চলে যাওয়ার 12টা দিনও যেতে পারে না। বাবা তার পছন্দের একজনকে ঘরে আনলেন। দেখে মনে হচ্ছিল যেন সব পূর্ব নির্ধারিত, যেন সব ঠিক করাই ছিল। আমি একেবারে একা হয়ে গেলাম। এত কথা বলে নির্ঝর ক্লান্ত হয়ে যায়। জুলির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জুলি বলল, যে বাবার উপর এত ক্ষোভ, তার টাকা ব্যবহার করতে ইচ্ছে করে। কে বলল আমি বাবার টাকা ব্যবহার করি? মা মারা যাওয়ার পর বাবা একটা কাজ শুধু আমার জন্য খুব ভালোভাবে করেছেন। আমার পড়াশোনাটার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। হয়তো এটাও হতে পারে ব্যবসায়ী মানুষ তো, বুঝেছিলেন কোথায় টাকা ইনভেস্ট করা ঠিক। আমি অনেক পড়লাম খুব মন দিয়ে, আর বাবা শর্ত রাখলেন তার ব্যবসার সব লাভ ক্ষতির আয় ব্যয়ের হিসেব আমি রাখব, অর্থাৎ মিস্টার সেনের বিজনেস কেয়ারটেকার। যেহেতু আমার জন্য তখন পুরোটাই শূন্য, তাই ওটাই আমি চাকরির মতো করে নিলাম। বিনিময়ে অন্যান্য কর্মচারীদের মতো মান্থলি স্যালারি। যদিও এখন ছবিটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। মিস্টার সেনের এবং তার পছন্দের সঙ্গিনীর একমাত্র পুত্র সন্তান নিয়ে তাদের এখন একটা পারফেক্ট ফ্যামিলি স্ট্রাকচার। আমি জানি আমি সেখানে আউটসাইডার,
সেই ছেলে নিশ্চয়ই কিছুদিন পর সমস্ত দায়িত্ব বুঝে নিতে পারবে। নির্ঝর আবার থামে। ছাড়ো তো সব কথা, ভাবছি তোমার জন্য একটা কফি মেকার আনতে হবে। কেন? এত বকবক করার পর কফি খেতে হয়? বেশ, জল দাও তবে। এবার নির্ঝর চুপ করে। চুপ থাকতেই তার ইচ্ছে করে এবার। কথা হয়তো আর তার ভালো লাগছে না। এভাবেই কাটে প্রতি রাত। একদিন, দুদিন, 3 দিন। রাত নামলে নির্ঝর এখানে চলে আসে, যেন নিশির ডাক, যেন অদম্য নেশা। নির্ঝর এতদিন খুব নিরুত্তাপ, তরঙ্গবিহীন, স্বপ্নবিহীন আর রংবিহীন একটা জীবন কাটিয়ে প্রায় অভ্যস্ত হয়ে গেছিল। হয়তো বা বেশ ভালোই ছিল। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেছে সে জানে না, বোঝেও না। শুধু এটুকু বোঝে, সমস্ত দিনের কর্মব্যস্ত জীবনের মধ্যেও কে যেন তার মনের পিছু ছাড়ে না। দিনের শেষে তাই সে আর সেই পিছু ডাক এড়াতে পারে না। ছুটে চলে আসে এখানে, এই লাল আলোর নিষিদ্ধ এলাকায়, একটা মাত্র 7-8 দিনের পরিচিত নাম গোত্রহীন বারবনিতার ঘরের সামনে। এদিকে সেই বারবনিতার খবর তাও কিছু কম নয়। মনে মনে সেও স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই স্বপ্ন যা তার নিজেরও স্থির বিশ্বাস দেখা উচিত নয়, সেই স্বপ্ন যা কোনোদিন পরিণতি পাওয়ার নয়। তবুও সে দেখতে শুরু করেছে। রোজ প্রতি রাতে ওই ভালোবাসার কাঙাল দুটো ভিন্ন জগতের মানুষ দেহে নয়, কেবল মনে মনে একাকার হচ্ছে, কোনো ভূত ভবিষ্যতের পরোয়া না করেই। এভাবেই রোজ রাত হলে নির্ঝর জুলির কাছে চলে আসে। নির্ঝর জুলি দুজনের গা ঘেঁষে বসে থাকে। শুধু মাঝে মাঝে নির্ঝর তার ঠোঁটের ছোঁয়া লাগিয়ে দেয় জুইয়ের শরীরের এখানে সেখানে। এলোমেলো হয়ে শুয়ে থাকা জুইয়ের শরীরটা তিরতির করে কেঁপে উঠছে। বালিশে মুখ গুজে সে অনুভব করে নির্ঝরের প্রত্যেকটা স্পর্শ। ঘুমে জড়িয়ে ধরে সে নির্ঝরকে দুটো হাত দিয়ে। ঠোঁটের গভীরে ঠোঁট ডুবিয়ে নির্ঝর অনেকক্ষণ ওভাবেই থাকে। তারপর ধীরে ধীরে নিজেদের এই বাঁধন থেকে মুক্ত করে। নির্ঝর তার আঙুলগুলো জুলির কপালে বোলাতে বোলাতে বলে, এবার ঘুমিয়ে পড়ো। জুলি বলে, তোমার আর কিছু কখনো ইচ্ছে করে না করতে? যদি তোমাকে ভালোবাসি জুই, তবে তুমি আমার ভাবী সন্তানের মা হবে, এ কথা আমার বিশ্বাস জুই। তাই চরম ইচ্ছেটা সেই পবিত্র মুহূর্তের জন্য তোলা থাক না হয়। জুলি কেঁদে ওঠে। এবার কান্না কি কারণে? আমি যে অপবিত্র। হাসালে জুই। তোমার মন না চাইলে তুমি কখনো অপবিত্র হতেই পারো না। আর তোমরা যে সন্তানের জন্ম দাও, তোমাদের অপবিত্র করা যে ঈশ্বরেরও অসাধ্য। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন সে নিজেই ঘুমিয়ে পড়ে। সমস্ত দিনের পরিশ্রম তার শরীর ঘিরে। জুলি ভাবে এই একটা জীবন তার, যেন সেই একটা রঙিন ম্যাগাজিন। রঙে রঙে রাঙানো প্রতিটা পাতায় নতুন নতুন কাহিনী, নতুন নতুন ছবি ছাপানো হচ্ছে। জুই বলেছে, সবাই মিলে যদি যাওয়া যায়। নির্ঝর তার এ কথাটুকু রাখতে আবার মিস রোজির দ্বারস্থ হয়েছে। বহু কাঠখড় পুড়িয়ে তাকে রাজিও করেছে। একটা বড় গাড়ি ভাড়া করা হয়, সঙ্গে পান্ডা গোছের 4 জন। নির্ঝর শুধুই জুইকে দেখে, দেখেই চলে। এত বড় এই পৃথিবীর এত সুন্দর রূপ থেকে কতকাল কত যুগ সে বঞ্চিত ছিল। কি অনাবিল আনন্দ তার, কি অপূর্ব সৌন্দর্য তার আজ। এ যেন সত্যি এক মুঠো অপরূপ সুন্দর সাদা জুঁই ফুল। আজ সবাই খুশি, খুব খুশি। তারা সবাই মিলে হোটেলে অনেক কিছু খেলো, তারপর একটা পার্কে বেড়ালো। সন্ধ্যা যখন ঢলো ঢলো তখন সবাই ফিরে এলো আপন ডেরায়। একটি মেয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। নির্ঝর বলল, আমাকে আপনারা কি ধন্যবাদ দেবেন? আজ আমারই উচিত আপনাদের ধন্যবাদ জানানো। খবর নিয়ে দেখুন, আজ ভগবানের পরীক্ষার খাতায় আমার জন্য একটা দারুণ নম্বর পড়ল। ভালো নম্বর পেতে কার না ভালো লাগে বলুন। ওরা ফিরে এলো। আজ ওদের মধ্যে এক অফুরন্ত আনন্দ। সেই আনন্দের জন্য তারা আজ মিস রোজির সবকিছু মেনে নিতেও আপত্তি করল না। প্রত্যেক জনের ঘরে কিছুক্ষণ পর থেকে কাস্টমার আসতে শুরু করে। নির্ঝর আর জুই তাদের সে ছোট্ট ঘরটায় এলো। নির্ঝর জুইকে কাছে ডাকলো। আজ তাকে নির্ঝর অনেক ভালোবাসলো। তারপর বলল, আজ বড় আনন্দে কাটলো বলো। কিন্তু আমার কেমন যেন সব বড় ফাঁকা ফাঁকা লাগে। শুধু হারাবার ভয় জেগে ওঠে মনে। এত স্বপ্ন একসাথে নাই বা দেখালে
আমার যে বড় ভয় হয়। নির্ঝর জানে কোনো অদেখা স্বপ্ন দেখতে জুই ভয় পায়। কেন ভয় পায়? শুধু এটুকু সে জানে না এখনো কত পথ পেরোনোর বাকি। আজ সে এটাও জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। তবে নির্ঝর কথা নিশ্চিত জানে এক অতি দুর্গম পথ অতিক্রম করতে হবে তাকে। নির্ঝর দৃঢ় বিশ্বাস নিয়ে আর সম্পূর্ণ খোলা চোখে একটা স্বপ্ন দেখছে, ভবিষ্যতের স্বপ্ন। শুধু জুলি তার সাধারণ বুদ্ধি বা পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সে স্বপ্নের নাগাল পাচ্ছে না, দিশাও পাচ্ছে না। আজ তারা ভারী ক্লান্ত, তবু চিন্তা বুঝি হার মানে না। জুলি কাছে এসে বলল, 7 দিন শেষ হতে কত বাকি? নির্ঝর জুইয়ের চোখে অনিশ্চয়তার আতঙ্ক দেখতে পাচ্ছে। সে মনে মনে আকুল হয়ে উঠল। 7 দিন শেষ হলে কি হবে? পরে তো আরো 7 দিন আসবে, তাই না? বোকা কোথাকার, ঘুমানোর চেষ্টা করো। ঢিমি ঢিমি আলোয় যে আলো আধারী রূপ নিয়েছে তাতে নির্ঝর তাকিয়ে দেখছে জুইকে। আজ হয়তো বহুদিন পর সে বাইরে বেরিয়েছে, তাই তার চোখে মুখে ক্লান্তির ছাপ। মুখের সামনে চোখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে নির্ঝর বলল, ভয় কিসের জুই? ঠিক কিছু না কিছু বন্দোবস্ত হবেই। নির্ঝরের কথা জুই শুনল কি শুনল না বোঝা গেল না। ধীরে ধীরে দুজনেই ঘুমিয়ে পড়ল। ভোরের আলোয় আর পাখির ডাকে নির্ঝর চমকে উঠে পড়ল। আজ তার অনেক কাজ, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করতেই হবে। জুলি গভীর ঘুমে আচ্ছন্ন, সে তাকে না ডেকেই চলে গেল। ঘুম ভেঙে জুলি দেখল ঘর ফাঁকা, নির্ঝর নেই। আবার তার সমস্ত সত্তা দিয়ে এক অবিশ্বাস দানা বেঁধে উঠল। ঘর পোড়া গরু বারবার ঠকে যাওয়ার, হেরে যাওয়ার বা হারিয়ে ফেলার আতঙ্কে আতঙ্কিত। সে গোটা বিছানা হাতড়াতে লাগলো যদি কিছু পাওয়া যায়। তার লেখা কোনো কাগজ, এতটুকু কোনো খবর। তার মস্তিষ্কের বিকৃতি এমন ধারা হয়ে গেছে যে সে গোটা দিন ভাবছে, এই বুঝি সে এলো, এই বুঝি সে এলো, যদিও সে কখনো দিন দুপুরে আসেই না। আর যতই সেটা হলো না ততই তার মানসিক অস্থিরতা বাড়তে লাগলো। ছেলে কোথাকার এক প্রস্টিটিউটের পাল্লায় পড়েছে আর তার কাছে রাতের পর রাত কাটাচ্ছে, একথা মিস্টার সেনের কানে উঠল। সেদিন জুলির কাছ থেকে ফিরে নির্ঝর যখন বাড়িতে ঢোকে অফিসে যাবার জন্য তৈরি হতে, তখন মিস্টার সেন আবার সেই পুরনো দিনের মতো আকাশ ফাটানো চিৎকার করে তাকে ডাকলেন। সরাসরি আক্রমণ। এ বাড়িতে থেকে কোনো বেলাল্লাপনা চলবে না। নির্ঝর ভাবল, যাক বাঁচা গেল। যে কথাটা কিভাবে বলবো, কি তার প্রতিক্রিয়া হবে, এ নিয়ে বড় ঝামেলা ছিল মনে মনে। সে কথাটার সমাধান হয়ে গেছে। কে যেন বড় উপকার করেছে। এক মুহূর্তে সেই জন্ম ভিটে বাড়ি, মায়ের সাথে জুড়ে থাকা স্মৃতি, অফিসের দায়িত্ব আর সো কল্ড একটা যে বাবা ছিলেন, সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে নির্ঝর পুরোপুরি রাস্তায় নেমে দাঁড়ালো। বেরিয়ে আসার আগে মিস্টার সেন সম্পত্তির কিছু পরিমাণ উইল করে দিতে চাইলেন। ছেলের প্রতি বাবার কর্তব্য। এক মুহূর্তের জন্য নির্ঝর ভাবল, এটাই বা কম কি? তারপর ভাবল, জুই বলেছে যে বাবার প্রতি এত ক্ষোভ, তার টাকা নিতে খারাপ লাগে না? লাগে তো, খুব খারাপ লাগে। নির্ঝর সব ছেড়ে চলে এলো। সমস্ত দিন সে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে সেদিকে ঘুরে বেড়ায়। হয়তো সর্বহারা এই পরিস্থিতিতে কিছু খেতেও খেয়াল রইল না। গোটা দিন সে এলো পাথারি ঘুরে ঘুরে বেড়ায় আর মনে মনে 100,000 বার ভাবে, সত্যি কি এই সম্পর্কের কোনো পরিণতি আছে? সত্যি কি এই সম্পর্কে শেষ পর্যন্ত টিকে যাওয়ার কোনো ভরসা আছে? তবুও সে তার স্বর্গীয় মাকে বারবার বলল তার মনের কথা। তারপর মনের সমস্ত শক্তি একত্রিত করে মনের মধ্যে যতটা পারল চিৎকার করে বলল, আমি পারছি না ভুলতে, আমি পারবো না ভুলতে। অন্তত যতক্ষণ না সে ছাড়ে ততক্ষণ আমি ছাড়তেও পারবো না। বহুদিন পর নির্ঝর আরেক নারীর মধ্যে তার হারিয়ে যাওয়া মায়ের আদল খুঁজে পেয়েছে। এটা তার ভ্রম হতে পারে, এটা তার ভবিতব্য হতে পারে, এটা তার অতৃপ্ত পিপাসা হতে যা তার শরীর ছেড়ে সমস্ত মনকে আবিষ্ট করে রেখেছে। দেহে আর মনে অভুক্ত নির্ঝর অবশেষে সন্ধে হলে অনেক খাবার কিনল, খুব মিষ্টি কিনল। তারপর এলো তার বর্তমান একম অদ্বিতীয়ম আশ্রয়ের কাছে। দরজায় টোকা পড়ল।
দরজা খুলে জুলি যেন ক্ষিপ্র বাঘিনীর মতো নির্ঝরের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে যত রকম ভাবে পারল মেরে একেবারে নাস্তানাবুদ করে ফেলল। অতর্কিত এই হামলার কারণ সে বুঝতে পারে একটু পরেই, যখন সব আক্রোশ আর আক্রমণ কান্নার রূপ নিল। তুমি যে অঘরে ঘুমোচ্ছিলে, আমার আজ খুব তাড়া ছিল। আচ্ছা, বড় ভুল হয়েছে, আর হবে না। অনেক খাবার এনেছি, খেয়ে ফেলি চলো, আজ খুব খিদে পেয়েছে। যখন তারা খেতে বসবে নির্ঝরের ফোন এলো। এতদিনের মধ্যে এটা বোধহয় প্রথমবার যে এ সময় তার ফোন এলো। নির্ঝর ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় কম করে হলো ৪৫ মিনিট। শুধু হুম আর হ্যাঁ ছাড়া সে কিছুই বলল না, কিন্তু তাকে যেন খুব চিন্তিত মনে হলো। খাওয়া শেষ হলো, হয়তো জুলি কিছু বলতেই যাবে। আবার একবার ফোন। জুলি অবাক হলো, আজ এত ফোন এলো যে, কিছু হয়েছে? অন্যমনস্কভাবে নির্ঝর বলল, বিয়ে করব ঠিক করলাম, তারই বন্দোবস্ত শুরু হয়ে গেছে যে। বিয়ে? তাই? কাকে বিয়ে করবে? কাকে আবার? অবশ্যই একটা মেয়েকে। ও, কে সে? ও তুমি চিনবে কি করে? সেও তো ঠিক, খুব সুন্দর, দারুণ, আমার চেয়েও অনেক অনেক সুন্দর, দারুণ। ও, এ কথা বলেই জুলি শুয়ে পড়ল বিছানার এক কোণে। কি হলো, শুয়ে পড়লে যে? একটা দারুণ খবর দিতাম, শুনলে তোমার মিষ্টি খেতে ইচ্ছে করবে, তখন চাইলেও একটাও দেব না কিন্তু। জুলি নড়লও না, চড়লও না। নির্ঝর তার কাছে গিয়ে বসল। পিঠের যেটুকু দেখা যায় তাতে মুখটা ঠেকিয়ে রেখে বলল, তোমার কি মনে হয় জুই, ওরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? অনায়াসে চলে যেতে দেবে? তুমি জানো এই ঘরটার বাইরে কে কে তোমার আর আমার জন্য ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সবকিছু নিঃশেষ করার জন্য। সবকিছু ঠিক করে পেতে হলে আইনের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা করা যায়, তার জন্যই ব্যবস্থা করা হচ্ছে ম্যাডাম। আপনি তো শুধু রেগেই খালাস। তারপর এই ঘরটার বাইরে একটা বিশাল জগৎ। এ ঘর, এ এলাকা, এ শহর সব ছেড়ে এক হা উদ্দেশ্যের পথে যাত্রা, শুধু তুমি আর আমি। পারবে তো জুই একেবারে শূন্য থেকে শুরু করতে? পারবে তো সামলে নিতে সবকিছু? জুলি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে নির্ঝরের দিকে। তারপর? নির্ঝর বলল, তারপর? তারপর আর কি? সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে। নির্ঝর আরও বলল, জুই শুধু দুটো জিনিস তোমার কাছে আজ থেকে চেয়ে নিচ্ছি, কোনোদিন ভুলে যেও না। প্রথমত, তুমি সবসময় আমার শক্তি হয়ে থেকো, দুর্বলতা হইও না। আর দ্বিতীয়ত, মায়ের মতো মাঝপথে ছেড়ে চলে যেও না দয়া করে। নির্ঝর বলে চলেছে, বাড়িটা ছেড়ে চলে এলাম জুই। মিস্টার সেন সবটুকু জেনেছেন। ও বাড়ির সাথে, ওই কোম্পানির সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। এ একদিক থেকে ভালোই হলো, মায়ের চিতার ওপর থাকাটাই বেশি মুশকিল হচ্ছিল। নির্ঝর বলে চলল, এখন সমস্যা একটাই, স্থায়ী উপার্জন বলতে কিছু যে রইল না। জুলি ভাবল, এত সব ঝুঁকি, ঝামেলা, বিপদ সবই তো তাকে কেন্দ্র করে। তাই সে বলল, ছেড়ে দাও আমাকে, একটা জন্ম এভাবেই কেটে যাবে, সুখের সংসার না হয় আগামী জন্মের জন্য তোলা থাক। নির্ঝর হাসল, তাহলে তো ঠিকই আছে, ওই না দেখা খেদি পেছি মার্কা সুন্দরী মেয়েটাকে বিয়ে করে ফেলি, কি বলো? মোট কথা, বিয়ে এবার আমাকে করতেই হবে, আর একা একা থাকা যাচ্ছে না। বিছানার ওপর শুয়ে আজ নির্ঝর জুলিকে বলল, জুই আমার মেয়াদ ফুরিয়ে আসছে, মিস রোজির দলবল এবার আমাকে অন্য চোখে দেখছে। এমন তো হতেও পারে আজ এলাম, আগামীকাল আর আসতেই পারলাম না। তুমি ভুল বুঝবে না তো? তুমি হারিয়ে দেবে না তো আমাকে? জুই পরিস্থিতি যেমনই হোক, শুধু ভরসা করে অপেক্ষা করতে পারবে তো? নির্ঝর মনের মধ্যে আরেকটা ঝোঁক নিয়েই আজ এসেছিল এখানে। সে তাই এবার জুইকে চেপে ধরল। তোমার নিজের বাড়ির কথা কিছু মনে পড়ে? জুলি অবাক হয়ে গেল এই প্রশ্নে। বলো না, তোমার গ্রামের নাম, বাবার নাম, কোন জায়গায় ছিল কিছু মনে পড়ে? তোমার ওখানে একবারের জন্য ফিরে যেতে মনে হয় না? তাদের দেখতে ইচ্ছে করে না? তারা বেঁচে আছে না মরে গেছে জানতে ইচ্ছে করে না? নির্ঝর জুলিকে এত প্রশ্ন করল যে জুলি প্রথমে নিজের দোকান বন্ধ করে নিল। তারপর নির্ঝরের মুখে হাত রেখে বলল, দোহাই তোমার, আমার কাছে এসব কি শুরু করলে তুমি রাত দুপুরে? কষ্ট হচ্ছে? তবুও ভাবো, আরও ভাবো, কষ্ট করেই ভাবো।
তাদের কথা ভাবতে চেষ্টা করো। তাদের কথা তোমাকে ভাবতেই হবে। আজ বলতে তো তোমাকে হবেই, তুমি এমন কিছু ছোট তো ছিলে না সে সময়, ভুলে যাওয়ার কথা তো নয়। এ কথা বলে নির্ঝর পাশ ফিরে শুয়ে পড়ল। শুধু শোবার আগে বলল, কাল আবার ভোরে যেতে হবে, ঘুমিয়ে পড়ো, না হলে বলবে আমি ডেকে কেন গেলাম না। নির্ঝর একরাশ ধমক চমক দিয়ে নিজে ঘুমিয়ে পড়লেও চোখের পাতা এক হলো না জুলির। যতবার চোখ বন্ধ করে ততবারই একটা আধো আবছায়া গ্রাম, মাটি দিয়ে লেপানো ঘর উঠোন, আর একটা বুড়ি ঠাকুমা, একটা বাবা আর একটা মা চোখের সামনে ভেসে উঠছে। জুলি কেঁপে কেঁপে উঠল, ঘুমের ঘোরে গোগো শব্দে কাঁদতে শুরু করলো। নির্ঝর ঘুম ভেঙে চমকে উঠে তাকে শক্ত করে চেপে ধরে নিল। জুলি নির্ঝরের বুকে মুখ গুজে বলল, আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো। নির্ঝর বলল, আমি তোমাকে শক্ত করে ধরে রাখব, কিন্তু মনে তোমাকে করতেই হবে, আজ নয়তো কাল। সকাল হলো, নির্ঝর চলে গেছে নিজের কাজে। জুলি সারাদিন ধরে শুধু বলেই চলল, আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আজ একটু তাড়াতাড়ি এলো নির্ঝর, এসেই বলল, আবার কিছু টাকা দিতে চাইলাম মিস রোজিকে, কিন্তু এবার বোধহয় শেষ রক্ষা করতে পারবো না। মানুষের মনের এই অদ্ভুত নেশা, কখনো শুধু টাকাতেই সন্তুষ্টি, কখনো টাকার সাথে ফাও অত্যাচারটাও হলে বেশ মনে আনন্দ জাগে। যাই হোক, তোমার কথা বলো। আমার কি কথা? এই কি করলে আজ গোটা দিন, কি খেলে, বান্ধবীদের সাথে গল্প হলো কি না? তুমি কি করলে? অফিস তো গেলে না? না, গেছিলাম শেষ পাওনা গন্ডা বুঝে নিতে। তারপর কি খেলে? কথা ঘুরিও না জুই, প্রথম প্রশ্ন আমি করেছি। আমার কিচ্ছু মনে নেই। বেশ, তাহলে আজও মনে করো, কাল শুনবো। পুরুলিয়া জেলা, বলরামপুর গ্রাম, জনার্দন দাস। ওখানকার হাই স্কুলে পড়তো সে, অষ্টম শ্রেণী। একশ্বাসে জুলি বলল কথাগুলো। নির্ঝর কাছে টেনে অনেক আদর করে বলল, মা বলতেন বৃত্তটা সবসময় ঠিক করে আঁকা উচিত, একেবারে কমপ্লিট। আমারও তো একটা বৃত্ত থাকা উচিত। একজন মা, একজন বাবা, একটা মিষ্টি বউ আর ছেলে মেয়ে। আমার সন্তানের জন্য কিছু না হোক চেষ্টা তো করি, যদি অন্তত তাদের কাউকে পাওয়া যায়, যদি বৃত্তটা পূর্ণতা পায়। আমার দিকে তো সে হবার আশা নেই, তোমার দিকটা একবার পরখ করেই দেখি। আজ কতগুলো দিন এই ছেলেটা আর এই মেয়েটার সমস্ত জীবনটা যেমন এই ছোট ঘরটার ভেতরে আবর্তিত হচ্ছে। নির্ঝর নির্ঘাত বিশ্বাস করছে যে আর বেশি দিন এভাবে একই ঘূর্ণাবর্তে ঘুরপাক খেতে হবে না। তার এক এক সময় মনে হয় সে যেন কোনো একটা চলমান চলচ্চিত্রের একটা চরিত্রে অভিনয় করে চলেছে। বাস্তবের কোথাও কোনো সম্পর্ক নেই, থাকতেও পারে না। ঠিক একই সময় জুলি ভাবছে, একে কি এর পরিচয়? এ কি জাগতিক জীবনের কেউ, নাকি যাদের আমরা চোখে দেখি না অথচ রোজ মাথা ঠেকাই তাদের কেউ? রাত তখনও ভোর হতে ঢের বাকি। নির্ঝরের আর ঘুমিয়ে থাকলে চলবে না। অনেকগুলো কাজ, অথচ সময় যেন আঙুলে গোনা। 1, 2, 3। জুই, ওঠো, আমি চললাম। চতুর্দিক ঘন অন্ধকার। জুলি বাইরেটা ঠাউর করতে চাইল। এখনো যে ভালো করে আলোই ফোটেনি। কোথায় যাচ্ছ তুমি? কি কি করে চলেছ? আমি সমস্ত দিন এই ঘরটাতে বন্দি হয়ে বসে বসে চিন্তায় অস্থির হই। তাহলে মনে মনে তখন কি ভাবো পাখি ফুরুত? গুনগুন করে গাইলে, তারে ধরি ধরি মনে করি ধরতে পারি না। কাজ আছে ম্যাডাম, অনেক কাজ, কিন্তু সময় কম, আর কটা দিন, ব্যাস তারপর সব ঠিক। সব ঠিক? কি কাজ? কিসের এত তাড়া? চলে গেলে কেন মনে হয় ফিরে আসবে তো? জুলি ভেবে ভেবে যখন ভেতরে ভেতরে অবসন্ন হয়ে যায়, তখন মুখ গুজে শুয়ে থাকে। যেন তার ক্ষুধা তৃষ্ণা নেই, যেন দৈনন্দিন কোনো কাজে তার এখন মন নেই। গত মাত্র একটা মাসের চেয়েও কম একটা ঝড় তার বিগত 15 বছরের জীবনের সব ওলট পালট করে দিয়েছে। পুরুলিয়া জেলা, বলরামপুর গ্রাম, জনার্দন দাস। একটা মেয়ে, দুটো মেয়ে, কিংবা 4-5টা মেয়ে। প্রায় 15-16 বছর আগে যাত্রাদল এসেছিল বাইরে থেকে। হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে। কিন্তু এভাবে বললে কি কেউ সাড়া দেবে? না, শুধু শুধু সন্দেহের সৃষ্টি করা ছাড়া কিছু লাভ হবে না। কি করবে? কি করবে সে? একটা রুক্ষ জমি, কটা ন্যাড়া ন্যাড়া গাছ, দূর দূর পর্যন্ত শুধু খড় ছাওয়া মাটির ঘর। নির্ঝর এত বড় শহর ছেড়ে এই এমন একটা হতদরিদ্র অশিক্ষিতের বাস ধুধু ধূসর গ্রামে এসে ভেবে অধীর হলো কিভাবে খুঁজে পাওয়া যায়।
অনেককে সে নাম বলল, জনার্দন দাস। চিনতে পারে না কেউ। খোঁজ করতে করতে অনেকটা এগিয়ে যেতে যেতে হঠাৎ তার কি যে মনে হলো, সেই যাত্রা দলের কথা আর সেই হঠাৎ হারিয়ে যাওয়া মেয়েগুলোর কথা বলা মাত্র সবার যেন স্মৃতিতে কারেন্ট লাগলো। তারা নিমেষে তাকে ছেঁকে ধরল। আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি। ওই 4 জন ছেলের বহুদিন ধরে খোঁজ চলছে। তারা এরকম আরও অনেক জায়গায় মেয়ে পাচারের কাজ করেছে। সাধাসিধে মানুষগুলো সবটুকু বিশ্বাস করল। নির্ঝর সব কথার মাঝে ওই জনার্দন দাসের বাড়িটুকুর জন্য ব্যস্ত হয়ে ওঠে। খোঁজও পাওয়া গেল, সেখানে যাওয়াও হলো। অত্যন্ত নোংরা, চতুর্দিকে অগোছালো জিনিসপত্র। উঠোনের একধারে মাটিতে চাটাইয়ের ওপর একজন বুড়ো মতো লোক হাত পা বেঁকে শুয়ে আছে। তার আশেপাশের নোংরায় ভন ভন করে মাছি বসছে। পাশে একজন বুড়ি শতচ্ছিন্ন নোংরা কাপড় পরে কাপড়ের খুঁট দিয়ে মাছিগুলোকে তাড়াবার বেকার চেষ্টা করে চলেছে। চোখের দৃষ্টি ঝাপসা। নির্ঝরের দিকে তাকিয়ে চেনার চেষ্টা করল। তারপর মাথাটা নিচু করে চুপ করে মাছি তাড়াতে লেগে গেল। রাত তখন প্রায় 11টা হবে। জুলি অস্থির হয়ে গেছে নির্ঝরের এত দেরি দেখে। সে যখন ফিরল, তার জামা কাপড় ধুলো আর নোংরায় মাখামাখি, চুল উস্কো খুস্কো, চোখ মুখ কালি মাখা, ক্লান্ত। কোথায় ছিলে? কি অবস্থা হয়েছে তোমার? এত দেরি কেন? বাপরে, এত প্রশ্ন একসাথে। আজ একটা দারুণ জায়গায় গেছিলাম জুই, অনেক কিছু দেখলাম। কোথায়? চিনি না। কি কি দেখলে? নির্ঝর তার এই প্রশ্নের উত্তর দিল না, শুধু আনমনে বলল, জমি তৈরি করতে হবে জুই, একটু একটু করে। কি যে করি, আমি কখনো ভাবিনি আমার জন্য একসাথে এত কাজও হতে পারে, অথচ সময় এত কম কেন? কি বলছে? জুলি মনে মনে ভাবে। নির্ঝর আজ ভীষণ আনমনা, ভীষণ নোংরা, দুর্গন্ধ ভরে আছে। মাছি ঘুরে বেড়াচ্ছে, একজন পঙ্গু বৃদ্ধ, একজন প্রায় দৃষ্টিহীন বৃদ্ধা। কতদিন ধরে এভাবেই আছে তারা। কি করে দিন কাটে তাদের? যখন সে টাকা দিতে চেয়েছিল, বৃদ্ধা বলেছিল একটু খাবার পাওয়া যাবে। নির্ঝর মাথাটা 2 হাতে চেপে ধরে বসে আছে। আজ একটা কথাও সে বলছে না জুইয়ের সাথে। অনেকক্ষণ পর সে বলল, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করে ফেলতে হবে জুই। সে আবার বলল, ভোর হতে না হতেই বেরোতে হবে, ডাকাডাকির সময় নেই। কি যেন ভাবে সে, আবার বলে, একটা কথা বলি জুই, কিছু মনে করো না। তোমাদের মেয়েদের অনেক শারীরিক অসুবিধে থাকে, বলো তো এর মধ্যে তোমার তেমন কোনো অসুবিধা হতে পারে? মনে করো সারাদিন ধরে আমার সাথে ঘুরে ঘুরে বেড়াতে হলো, পারবে তো নিজেকে সামলাতে? জুই লজ্জা পায়, অবাক হয়, তারপর বলে, না, ঘুমিয়ে পড়ো। দুজনে শুয়ে আছে ঘুমের চেষ্টায়। আজ কেউ কারোর সাথে একটা কথাও বলল না, একটু ভালোও বাসল না। দুজনের দুটো ভিন্ন ধারার চিন্তা কোথায় যেন বারবার একসাথে হবার চেষ্টা করে চলেছে। একটা গ্রাম, ছোট মাটির বাড়ি, ঠাকুমা শুয়ে আছে, বাবা কাজে যাচ্ছে, মা রান্না করছে, মেয়েটা নেচে নেচে বেড়াচ্ছে। জুলি ভাবছে, একটা রুক্ষ গ্রাম, একটা নোংরায় পরিপূর্ণ ঘর, একজন পঙ্গু বুড়ো, একজন অশক্ত বুড়ি, খাবার নেই, থাকলেও বানানোর ক্ষমতাও নেই। নির্ঝর শুয়ে থাকতে পারে না, উঠে বসলো, জানলার ধারে এসে তাকিয়ে রইল ভোর হবার অপেক্ষায়। সেই কাক ভোরে সে বেরিয়ে যায়। জুলি ভাবে, কি এমন চলছে তার মনে? জুলি আরও ভাবে, খুব সাংঘাতিক একটা কোনো ঝড় বোধহয় উঠবে। সে পারবে তো নির্ঝরের হাতটা শক্ত করে ধরে রাখতে? ঝড়ের কবলে পড়ে সব হারিয়ে ফেলবে না তো? যাবার সময় নির্ঝর জুলিকে অদ্ভুত রকমের কটা কথা বলে গেল, আমি আর আসবো না আগামী দিন থেকে। তবু যদি একদিনে এতটুকুও চিনেছ বলে মনে করো, তবে বিশ্বাস রেখো, যাই হয়ে যাক, যে কেউই আসুক এরপর, কিছুতেই হেরে যেও না, হারিয়ে যেও না। আমার হয়ে থেকো, অপেক্ষা করো, ঠিক আসবো, আসবই। এবার আর শুধু আসা আর যাওয়া নয়, পুরোপুরি তোমাকে পাবার জন্যই আসবো। পারবে না অপেক্ষা করতে? বিশ্বাস করো তো। জুলির ভেতরে ভয় মেশানো সে যে কি অনুভূতি সৃষ্টি হয়েছিল সে সময়, তা সে কাউকে বোঝাতে পারবে না। হৃৎপিণ্ডের ধুমধুম আওয়াজ বোধহয় তার নিজেরই কান মাথা ঝালাপালা করে দিচ্ছে। নির্ঝর জানে, শুধু কদিন পর পর কিছু টাকা দিলেই যে মিস রোজিকে ঠেকানো যাবে তা মোটেও নয়। নির্ঝর বেশ বোঝে,
অনেক দূর পর্যন্ত জাল ফেলে রাখলেই এরকম ব্যবসা চালানো সম্ভব। যদি মিস্টার সেনের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকতো তাহলে উনি হয়তো এ ব্যাপারে অনেকটাই সাহায্য করতে পারতেন। কিন্তু তাহলে কি করবে সে? ভালো স্টুডেন্ট হবার জন্য, ভালো মানুষ হবার জন্য এবং অবশ্যই সেন অ্যাসোসিয়েটসের মালিক প্রথম পুত্র হবার সুবাদে অনেক মানুষের সাথে তার ঘনিষ্ঠ পরিচিতি, ভালো সম্পর্ক ছিল। তাদের মধ্যে অনেকেই অত্যন্ত ভালো মানুষ, তাদের মধ্যে অনেকেই অবশ্যই তার খুব হিতৈষী বন্ধু। এ কদিন সে প্রায় সময়ই তাদের সঙ্গে যোগাযোগ করে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে সে তার সবটুকু অকপটে জানিয়েছে। ফলশ্রুতিতে সে সাহায্য আর পরামর্শ দুটোই পেয়েছে। নির্ঝর সেদিন আরও বলেছিল, যখন যে মুহূর্তে বলবো শুধুমাত্র পরনের শাড়িটুকু পরে এ ঘর ছেড়ে বেরিয়ে আসার জন্য তৈরি থেকো। কিছু নেবে না এ ঘর থেকে, শুধু নিজে বেরিয়ে আসবে নির্দ্বিধায়। পারবে তো? পেছন ফিরে তাকাবে না। যা কিছু পেছনে পড়ে থাকবে, যারা পেছনে পড়ে থাকবে তাদের আবার অতীত বলে মেনে নিতে হবে। পারবে তো? মনকে শান্ত করে রেখো, মনকে শক্ত করে রেখো। জুলি শক্ত করে ধরে নির্ঝরকে। আমার সবকিছু কেমন যেন ঝিমঝিম করছে, মনে হচ্ছে এ যেন একটা ঘোরই তো। তোমাকে ভালোবাসি, তাই এ তো তোমাকে পাওয়ারই ঘোর। নির্ঝর চলে গেল। জুলিকে একরাশ স্বপ্ন দেখিয়ে আর অপেক্ষা করার আশা জাগিয়ে সে চলে গেল। জুলি সেই মুহূর্তে মনে মনে নির্ঝরের সমস্ত কথাগুলো ধ্রুব সত্য বলে ধরে নিয়ে বুক বাঁধল। তবে এবার রাতগুলো আর যে বিগত কদিনের রাতের মতো ভালোবাসায় পূর্ণ হবে না, সেটা ভেবে সে সমস্ত দিন মনের ভেতরে ভেতরে ভয়ানক শঙ্কিত, ক্লান্ত, অবসন্ন হয়ে বিছানা কামড়ে পড়ে রইল। পুরো 1 মাসের বেশি সময় নির্ঝর এই এলাকার ত্রিসীমানায় আসেনি। তার খোঁজ পাওয়া যায় এমন কিছুই সে জুলিকে দিয়ে যায়নি। তাছাড়া জুলিও প্রায় নজরবন্দি হয়ে গেল, সেটা সে বেশ অনুভব করতে পারে। জুলি মনে মনে ধীরে ধীরে ধরেই নিল প্রতি রাতের ভোগ্যপন্ন হওয়াই তার এ জীবনের ইহকাল পরকাল। দিনক্ষণ তারিখ পাল মাপার ক্ষমতা জুলির নেই, ছিলও না কোনো কালে। তবুও সে আন্দাজ করতে পারে হয়তো 1 মাসের বেশি সময় পেরিয়ে গেল, সে আর এলো না। রোজ রাতে যথারীতি নানান ধরনের লোকের আগমন ঘটে। একটা দম দেওয়া পুতুলের মতো সে বিছানার ওপর পড়ে থাকে, যার যেভাবে খুশি উপভোগ করে। রাত ফুরোয়, আবার নতুন করে সে আশায় বুক বাঁধে। প্রতিটা সকাল সে নতুন করে ভাবে, নতুন করে স্বপ্ন দেখতে চেষ্টা করে। এমন করেই কাটতে কাটতে যখন স্বপ্ন দেখার ইচ্ছেটা ক্ষীণ হয়ে আসছে, তখনই একদিনের ঘটনা এটা। মিস রোজির ঘরে এত চিৎকার, এত ঝামেলা কিসের জন্য? রোজির ঘর থেকে ভয়ানক চিৎকার ভেসে আসে। সবাই চমকে ওঠে রোজির সেই চিৎকারে। হিন্দিতে বাংলাতে মিশিয়ে অকথ্য ভাষায় সে গালাগালি করছে আর গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে। কিন্তু কোনো ফল হয় না তার সে চিৎকারে, কারণ নির্ঝর আইনের সাহায্য নিয়েছে, সঙ্গে অভিজ্ঞ আইনজীবী এনেছে। তিনি যা কিছু মিস রোজিকে বলেছেন এবং আইনগত কাগজপত্র দেখিয়েছেন, তার সারমর্ম এই যে কাউকে কোনো অজুহাতে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো রকম কাজের জন্য বাধ্য করা আইনত দণ্ডনীয়। কোনো শর্ত, কোনো পূর্ব নির্ধারিত চুক্তি কিছুই সেখানে গ্রাহ্য হবে না যদি ব্যক্তি নিজে সে কর্ম থেকে অব্যাহতি চান। এক্ষেত্রে তাই জুলির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। তাকে ডেকে পাঠানো হয়, যদিও সে প্রথমত রোজিকেই খুব ভয় পায়। তার ওপর রোজিকে এত ভয়াবহ চিৎকার করতে শুনেছে, তাই ঘাবড়ে যাওয়া তার কিছু অসম্ভব নয়। নির্ঝর বলেছে, চিরকাল আমার পাশে আমার শক্তি হয়ে থেকো। তবুও জুলি সেদিন ঝড়ের কবলে পড়া একটা অতি দুর্বল খড়কুটোর মতো থরথর করে কাঁপছে। বহু কষ্টে প্রবলভাবে নিজের ভেতর শক্তি সংগ্রহ করে আইন আর মালিক দুপক্ষের সামনে অবশেষে সে বলল, আমি আর এখানে থাকতে চাই না। নির্ঝরের যেন বুক থেকে পাথর নামল। এক দৃষ্টে সে এতক্ষণ জুইয়ের দিকে তাকিয়েছিল, এবার জুলি তাকাতেই হাতটা বাড়িয়ে দেয়। রোজি আবার ভয়ানক চিৎকার শুরু করে। নির্ঝর স্থানীয় থানাতেও জানিয়ে তাদের সহযোগিতা চেয়েছিল। যদিও এ ব্যবসা চালাতে গেলে আইন ও প্রশাসনিক সাহায্য প্রকাশ্যে বা গোপনে থাকেই, তবু আজ থানার ওসি বললেন, বাইরে বেরিয়ে যাবার পর এদের কোনো ক্ষতি করার ভুল তুমি করো না রোজি। প্রথম ফোকাস কিন্তু তোমার ওপরেই থাকবে।
কোথাও একটা মানবিকতা কখনো কখনো জেগে ওঠে হয়তো। তার তাগিদে তিনি আরও বলেন, ছেড়ে দাও না, একজনেরও যদি স্বপ্ন পূরণ হয়। রোজি আবার চিৎকারে ফেটে পড়ে, মুখে অশ্রাব্য গালি দিতে দিতেই বলে, তুই আবার বেচবি, দেখে লিস, তোর এই নাগর তোকে আবার বেচবে। জুই আঁকড়ে ধরল নির্ঝরের হাতটা। রোজি এর থেকেও ভয়ঙ্কর চিৎকার করে বলল, লুধবা, 16 নম্বর ঘর খালি হো গেয়া, ফির সে ছোকরি আন, আর পারলে একটি কচ্চি দেখে আনবি। শেষের ওই দুটো কথা, কচি দেখে আনবি, শুনে জুইয়ের যেন গা গুলিয়ে উঠল ভয়ে আর হয়তো নিজের পূর্বস্মৃতিতে। জুলির অধ্যায় শেষ হলো। জুই বোধহয় আবার পুনর্জন্ম পেল। পেছনে পড়ে রইল এতদিনের সঙ্গীরা, এতদিন দেহ ক্ষয় করে উপার্জন করা সবকিছু। কিন্তু জুলির মধ্যে সে বিশ্বাস গাঢ় রং নিয়েছে কিনা, বা আগামী ভবিষ্যতে সে রং টেকসই হবে কিনা, তা শুধু ভবিষ্যতের গহরে রইল। সেখান থেকে বেরিয়ে সে অনেকখানি বমি করল, হয়তো এই স্ট্রেস তার ভেতরটা গুলিয়ে দিয়েছে। নির্ঝর তাকে যখন বলল, এবার ঠিক লাগছে, সে তখন বলল, এবার কোথায় যাব? নির্ঝর জুইয়ের চোখে এক অবিশ্বাস ভরা জিজ্ঞাসা দেখতে পেল। সে বলল, তোমার কি ভয় করছে জুই? না তো, হারাবার মতো আমারও তো কিছু নেই। আমরা এবার কোথায় যাব? চলো, দেখতে পাবে। তারা গাড়িতে উঠে একটা জায়গায় এলো, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস। সব আগে থেকেই ঠিক করা ছিল। এবার সেখানে প্রশ্ন উত্তরের পালা। হ্যাঁ, তাহলে আপনি নির্ঝর সেন, আর উনি? জুই দাস। কিছু ডকুমেন্ট? আজ্ঞে, আমার সব রয়েছে, কিন্তু ওর নেই। পুরনো বাড়ি ভেঙে পড়ে সব চাপা পড়ে যায়, উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু তো চাই। স্কুলের প্যাডে দেওয়া সার্টিফিকেট হবে? বলে নির্ঝর একটা কাগজ বের করে। জুইয়ের বহুদিন আগের সেই গ্রামের হাই স্কুলের নাম দেওয়া কাগজে তার নাম জুই দাস, ডটার অফ জনার্দন দাস। জুই যখন অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে, তখন সেই ভদ্রলোক বললেন, ঠিক আছে। কিন্তু যখন তারা রেজিস্ট্রির খাতায় সই করতে যাবে, তখন ভদ্রলোক বাধা দিলেন। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি সরে দাঁড়ান, বলে নির্ঝরকে সরিয়ে দিয়ে বললেন, আচ্ছা মা, বলো তো, উনি কি তোমার সাথে জোর জবরদস্তি করছে? না তো। তবে তোমার চেহারার অবস্থা এমন এলোমেলো কেন? খুশি নও? জুই কান্নায় ভেঙে পড়ল। মা বাবার কথা মনে পড়ছে। তবে তারা সঙ্গে নেই কেন? পালিয়ে এসেছ? না, তারা বেঁচে নেই। নির্ঝরকে ডাকা হলো, কিন্তু সাক্ষী বলতে শুধুই নির্ঝরের দুজন বন্ধু। নির্ঝর সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু জুই তার ভয়ে জর্জরিত আর অনভ্যস্ত হাতে অত্যন্ত বাজেভাবে লিখেছিল তার নামটুকু। সেটাও নির্ঝরের কিছুদিনের অভ্যেস করানোর ফল। সেখানে দাঁড়িয়ে নির্ঝর জুইয়ের হাতে শাখা পলা আর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। তার কাছে সব প্রস্তুতি ছিল। এই সব দেখে দেখে জুই যেমন মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাচ্ছে। কি যেন একটা সিনেমার মতো চলছে তার জীবনটাতে, এ কথাই জুই ভাবছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে কিছুদিন সময় লাগবে। এবার কোথায় যাব? খাবে না কিছু? খিদে পায়নি? খেতে বসে জুই বলল, আমার নাম স্কুলের কাগজে কিভাবে এলো? কবে করলে এসব? হয়েছে, এই কদিন তো এসবই করছিলাম। ওখানে গিয়ে দেখা করে সবটাই বললাম, ওনারা রাজি হলেন। হয়তো বিশ্বাস বলে জিনিসটাতেই সম্ভব হয়েছে। খাওয়ার পর কোথায় যাব? আজ বোধ হয় জুইয়ের কৌতূহলের সীমা নেই। জামা কাপড় লাগবে না? চলো সেখানে যাই। জামা কাপড়ের দোকানে নির্ঝর অনেক শাড়ি কিনলো আরও অনেক আনুষাঙ্গিক। তারপর বলল, এবার কোথায় যাব বলো তো? জুই বলে, কোথায়? পুরুলিয়া। জুইয়ের যেন হৃৎপিণ্ডের ধকধকানিটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সে প্রায় কেঁদে ফেলল। ওখানে কিছুতেই যাব না, তুমি মেরে ফেললেও না। গ্রামে নয়, চলো না, দেখো কোথায় যাই। নির্ঝর একটা গাড়ি বুক করলো। সে জুইকে শুধু একটা কথাই বলল, এরপর। বিশ্বাস করে হাতটা ধরেছ তো? হ্যাঁ। বেশ, এটুকু বজায় রেখো। গাড়ি ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে তীরের বেগে। নির্ঝর বসে, তার কোলে মাথা রেখে তার স্ত্রী জুই। আজ জুই বড় ক্লান্ত। একসাথে শারীরিক আর মানসিক দুটো টানাপোড়েনে সে অবসন্ন। নির্ঝর তার চুলের ভেতর আঙুলের আলপনা আঁকছে।
এক অখণ্ড নীরবতা ঘিরে রয়েছে ওদের মধ্যে, তবু হাজার কথার ঢেউ আছড়ে পড়ছে এক হৃদয় থেকে অন্য হৃদয়ে। গাড়িটা এসে দাঁড়ালো পুরুলিয়ার এক সদর হাসপাতালে। নির্ঝর জুঁইকে বলল, ভেতরে চলো, একটা জিনিস দেখাবো। বলে তাকে অনেকগুলো ঘর পেরিয়ে একটা ঘরের সামনে আনলো। দুপাশারি সার সার করে রাখা বেডে কত রকমের রোগীরা শুয়ে আছে। নির্ঝর দূরে দুটো বেড দেখিয়ে বলল, ওই দেখো, দেখো তো চিনতে পারো কিনা। জুঁই কিচ্ছু দেখতে পারছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। কেন? নির্ঝর তার চোখে ভরে থাকা জলটা মুছে দিয়ে বলল, কাছে যাও, গায়ে হাত দাও, একবার তো বোঝো তারা তোমার কে। জুঁই নির্ঝরের দিকে ঘুরে আরও জোরে কেঁদে উঠল। নির্ঝর তাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, যাও। পায়ে পায়ে জুঁই এসে দাঁড়ায় সেখানে। কঙ্কালসার চেহারার যে বৃদ্ধ সেখানে অচৈতন্যর মতো শুয়ে, সে জুঁইয়ের বাবা নয়। তার বাবা তো কত সুন্দর, পেটানো শরীর। মাঠ থেকে তার বাবা যখন কাজ করে ফেরে তখন তার কালো শরীরে ঘামগুলো যেন চকচক করে। যে বৃদ্ধাকে সে দেখছে সেও তার কেউ নয়। তার মা তো কখনো এভাবে শুয়ে থাকতেই পারে না। তবু সে ধীরে ধীরে হাত দিল বৃদ্ধর গায়ে। বৃদ্ধ নড়ল না, সাড়াও দিল না। জুঁই ডুকরে উঠল। সে এবার বৃদ্ধার কাছে এসে দাঁড়ালো। শীর্ণ হাড় গিলগিলে হাতটা বৃদ্ধা তার মুখে বোলাচ্ছে, হয়তো বোঝার চেষ্টা করছে। চেনা চেনা লাগছে কি? এবার জুঁই সেখান থেকে ছুটে পালালো। নির্ঝর বুকে চেপে ধরে বলল, 4-5 দিন পর ছাড়বে। সে কটা দিন এখানে কোনো হোটেলে কাটাতে হবে, তারপর সবাই মিলে সোজা যাব আরেক জায়গায়। ওখানে আমার এক বন্ধু থাকে, তাকে মোটামুটি সব বলা আছে, একটা কিছু বন্দোবস্ত নিশ্চয়ই হবে। একটা হোটেলে তারা উঠল। ফ্রেশ হয়ে নাও জুঁই, তারপর খেতে যাব। তুমি ওদের পেলে কিভাবে? মনে আছে একদিন বলেছিলাম একটা জায়গায় গেছিলাম? কি অবস্থা হয়েছে ওদের। হঠাৎ করে মেয়ে হারিয়ে যাওয়া সহজ নয় জুঁই, তার সাথে থাকে বদনামের ঝড়। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে জুঁইয়ের বুক থেকে। আজ আবার একটা রাত। এ রাত অন্য সে রাতগুলোর থেকে অনেক আলাদা। আজ জুঁই তার স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে। নতুন শাখা সিঁদুর তাকে অনন্য অপূর্ব সুন্দরী করে তুলেছে। এসব ভাবতে ভাবতে সে আরো নিবিড় করে জড়িয়ে ধরল নির্ঝরের শরীরটা। এবার আমরা কোথায় যাব? চা বাগানের দেশে। চা বাগানের দেশ? সেও হয়? কেমন সে জায়গা? খুব সুন্দর। পাহাড় পাহাড়, পাহাড়ের গায়ে গায়ে চা গাছ লাগানো থাকে। তুমি পাহাড় দেখেছো জুঁই? না, কোনো দিন দেখিনি। তুমি দেখাবে সেখানে? বেশ, যাব আমরা একদিন। এবার ঘুমো, কাল সকালে হাসপাতালে যাবে, ওখানে থাকবে, যতক্ষণ ইচ্ছে হয় তাদের সাথে থাকবে। নির্ঝর জুঁইকে আরও কাছে টেনে নিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। রোজ সকাল থেকে রাত পর্যন্ত জুঁই বেশিরভাগই হাসপাতালে কাটালো। বাবা মাকে খাইয়ে দিল নিজের হাতে, গা মোছালো, চুল আঁচড়ে দিল, অনেক ভালোবাসলো। কিন্তু দুঃখের বিষয় এই যে তাদের মধ্যে কোনো অনুভূতি এলোই না। জুঁই যতবার সেখান থেকে সরে এসেছে ততবারই চোখের জলে ভেসেছে। একদিকে যখন জুঁই নির্ঝরকে কোন ভাষায় ধন্যবাদ জানাবে ভেবে পায় না, ঠিক তখনই নির্ঝর নিজে বারবার একটা কথাই বলেছে, বৃত্তটা কমপ্লিট হবে এবার, তাই না জুঁই? আমার একটা কাজ চাই। এতদিন যা কিছু উপার্জন করতে পেরেছিলাম বেশিরভাগ জমানো ছিল, নিজের বলতে তো খরচ কিছু ছিল না। কিন্তু জুঁই, এবার সেগুলো ফুরোলো বলে যা হোক কিছু একটা চাই। তারপর আমাদেরও একটা সন্তান হবে, আমিও আমার বাবার মতো একটা কমপ্লিট ফ্যামিলি স্ট্রাকচার পাবো এবার। বলো, দুটো মন, দুটো দেহ, তবু শুধু একটা চাহিদা, ভালোবাসা। সঙ্গে রইল পরস্পরের প্রতি সমর্পণ। শিলিগুড়ির জীবনের প্রায় গোটা একটা বছর ছিল পুরো যাযাবরের মতো। সেন অ্যাসোসিয়েটসের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কাজ করত নির্ঝর, বড় কোম্পানি। কাজটাও তাই ছিল যথেষ্ট সফিস্টিকেটেড টাইপের। ভালো স্যালারি, কোম্পানির গাড়ি, বড় বড় মানুষের মধ্যে ওঠা বসা। কিন্তু এখানে নির্ঝর একটা শূন্য থেকে শুরু করেছে। কেউ তাকে চেনে না, সে কাউকে চেনে না। বন্ধু তার সাধ্য মতো একটা বন্দোবস্ত করেছিল, কিন্তু সেখানে উপার্জন খুব বেশি নয়। 4 জন মানুষ, তাতে 2 জন পুরোপুরি অসুস্থ, তার উপর নতুন সংসার। এতটুকু একটা চামচ পর্যন্ত, একটা সামান্য প্লাস্টিকের পাত্র পর্যন্ত সবই চাই। তার সাথে আছে উপযুক্ত পরিবেশে মোটামুটি ভালো বাসস্থান। সব মিলিয়ে নির্ঝর চিন্তায় চিন্তায় ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। স্বামী স্ত্রীর মিলন সুখ, তাই চরম নিয়মের বেড়াজালে বেঁধে রাখা হলো।
শুধু জুঁইকে সে একটা কথাই নিয়মিত বলল, সব ঠিক হয়ে যাবে, আমরা দুজনে মিলে সব ঠিক করে দেব, তাই না? জুঁই তার স্বামীর ছায়া সঙ্গিনী, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা মন্দ লাগা নির্ঝরকে ঘিরেই আবর্তিত হয়। এই কথা তারা পরস্পর খুব ভালো করে জানে। এখানে এসে নির্ঝর দেখল ফাইলে ভরে থাকা এত সার্টিফিকেট তার, অথচ কোথাও তার যেন সঠিক মূল্যায়ন হচ্ছে না। যেহেতু তার বয়স তখন অনেকটাই, তাই এত যোগ্যতা সত্ত্বেও কাজের অভিজ্ঞতার মূল্য সেখানে অনেক বেশি। মুখের কথার কোনো মূল্য হয় না, বাবার নাম সে উচ্চারণ পর্যন্ত করবে না। মিস্টার সেনের কোম্পানির সাথে সে যুক্ত থাকলেও ছেড়ে চলে আসার সময় এ কথা তার মনেও আসেনি, তাই পূর্বতন কাজের অভিজ্ঞতার তার কোনো প্রমাণ তার কাছে নেই। কিন্তু নির্ঝর একেবারে অন্য একটা মানুষ, তার ধৈর্য সকলকে অবাক করে। সে অনায়াসে মুদিখানা দোকানে হিসেব রাখার কাজ করেছে, অতি সাধারণ একটা হোটেলেও কাজ করেছে, আর নিয়মিত খুঁজে বেরিয়েছে এর থেকে ভালো কিছু। কথায় আছে, অন্তর থেকে চাইলে নিশ্চয়ই সফলতা পাওয়া যায়। ধীরে ধীরে এই এলাকায় তার পরিচিতি যখন একটু একটু বেড়েছে, তখনই এক সম্ভ্রান্ত টি এস্টেটের মালিকের সাথে তার পরিচয়ের সুযোগ হয়। ধীরে ধীরে তার যোগ্যতার সঠিক যোগাযোগ হলো বোধ হয়। অবশেষে নির্ঝর সে টি এস্টেটের অ্যাকাউন্টস দেখাশোনার দায়িত্ব পেল। প্রথমে অস্থায়ী হলেও কিছুদিনের মধ্যে স্থায়ী হওয়ার সুযোগ, সঙ্গে একটা চা বাগান ঘেঁষে সুন্দর কোয়ার্টার। নির্ঝরের শিক্ষাগত যোগ্যতা আরেকবার সঠিক মূল্য পেল, আর এটা সম্পূর্ণ তার আপন যোগ্যতার ভিত্তিতে ছিল। বাবার ছেলে, এই দয়ার দায়বদ্ধতা ছিল না। তাই আজ প্রথমবারের জন্য বোধহয় নিজেকে তার মুক্ত পাখির মতো মনে হলো। নতুন বাড়িটাকে নির্ঝর আর জুঁই মন দিয়ে সাজালো। গভীর রাতে নির্ঝর জুঁইকে বলল, বৃত্তটা কমপ্লিট করতে হবে না জুঁই? মাতৃ জঠরে থাকার নির্দিষ্ট দিন যখন পেরোলো, জুঁই তার নির্ঝরকে উপহার দিল একটা ফুটফুটে ছেলে। নির্ঝর তার নাম রাখল পাঞ্চজন্য। নির্ঝর বলল, নিজের মতামত সাহসের সাথে প্রতিষ্ঠা করতে পারাও একটা যুদ্ধ। সেই যুদ্ধে আমার ছেলে যেন পাঞ্চজন্য হতে পারে। ছোট্ট বাবাই বাড়িটাকে যেন আলোয় আলোয় ভরিয়ে দিল। পঙ্গু দাদুর কোল ঘেঁষে তাকে শুয়ে রাখা হলো। দিদিমা তার নড়বড়ে হাতে নাতির শরীর তেল চপচপে করে দেয়। জুঁই সারা ঘর সামলাতে পারে, বাজার করে, রান্না করে, অসুস্থ মা বাবার দেখাশোনাও করে। মা তাকে চিনেছে বেশ অনেক দিন পর, কিন্তু কোনো কৌতূহল দেখায় না, কোথায় ছিল, কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি। হয়তো পঙ্গু স্বামীর ভাবনায় পুরনো কথা বিস্মৃতির আড়ালে রাখাই ঠিক মনে হয়েছে। সবকিছুর মধ্যে জুঁইয়ের সবচেয়ে সুন্দর ছিল একটা বাগান, পাহাড়ি ফুলের গাছে ভরা। সবকিছুই ঠিকঠাক, ঠিক যেমন বহু বছর আগে দেখা স্বপ্নের মতো। কেটে গেছে এরপর 20টা বছর, কিছু না বলার মতো টানাপোড়েন ছাড়া প্রায় নিরুপদ্রব সংসার কেটেছে, কাটছে তাদের। সেটা ছিল এক রোদ ঝলমল সকাল। দুহাতে ব্যাগ ঝুলিয়ে সেদিন তারা দুজনে বেরোলো বাজার করতে। রাস্তায় যেতে যেতে সারা বিশ্বের গল্প তাদের। সামান্য কথাতেই দুজনের হাসি আর ধরে না। 50 মা আর তার পরম ধন বাবাই। ঠিক এরকম একটা সুন্দর মুহূর্তে হঠাৎ কোথা থেকে একটা লোক তাদের সামনে এসে উপস্থিত। একেবারে গায়ে পড়া টাইপের চড়াও হয়ে বলল, আরে জুলি না? আরে আরে দেখি দেখি, শাখা সিঁদুর পরে মিস জুলি আবার বউ সেজেছ নাকি? তা এখানে কেন গো ডার্লিং? লোকটা বলেই চলেছে, না মাইরি, এতটা বুড়ি হলে কি হয়, রূপটা কিন্তু মাইরি তোমার এখনো দারুণ আছে। কতদিন পর দেখা বলো তো? আমি মাইরি ভাবতেই পারছি না যে তোমার সাথে দেখা হয়েছে। উনি আরও বলে চলেছেন, তা মাইরি বিশ্বাস করো, ওখানে যখন শুনলাম তুমি নাকি কোন নাগর ধরে দে চম্পট হয়েছ, আমার বিশাল মন খারাপ হয়ে গেছিল, মা কসম বলছি। যত লোকটা এমনভাবে বিচ্ছিরি ধরনের কথা বলছে, জুঁই তত চোখ মুখ ভয়ঙ্কর কালো করে তার ছেলের হাতটা শক্ত করে ধরছে, কিন্তু সহজে ছেড়ে দেবার লোক সেও ছিল না। লোকটা আবার বলল, আরে আরে এই খোকা তবে কে গো? তোমার ছেলে নাকি? তা কোন নাগরের ছেলে? কবে হলো? আমারও হতে পারে নাকি গো? বলে লোকটা এত জঘন্যভাবে হাসতে শুরু করলো যার বিবরণ দেওয়া মুশকিল। শুধু সমস্ত শরীর কেমন গুলিয়ে ওঠে, এমন নোংরা ছিল সে হাসিটা। জুঁই কোনো রকমে তার ছেলের হাতটা জোর করে ধরে হিড়হিড় করে তাকে টানতে টানতে ছুট লাগালো। ছেলে কিছু বুঝলই না হঠাৎ করে কি হয়ে গেল। হন্তদন্ত হয়ে ঘরে ফিরে আসতে দেখে নির্ঝর ছেলেকে জিজ্ঞেস করলো, কি হলো রে বাবাই? এই বেরুলি আবার দৌড়তে দৌড়তে চলে এলি? জানি না বাবা, রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো, কি সব যাতা বলছে, মাকে দেখে জুলি বলছে।
আর মা কেমন যেন অস্থির হয়ে আমাকে নিয়ে বাড়ি চলে এলো। বাবা, জুলি কে হতে পারে জানো? নির্ঝর এক লহমার জন্য অন্যমনস্ক হয়ে গেল। আনমনেই বলল, না জানি না তো। তারপর বলল, তোর মা কোথায় রে? জানি না বাবা, ছুটে যে এলো। হঠাৎ রান্নাঘরে একটা জোরে শব্দ হলো। নির্ঝর ছুটে গিয়ে দেখল জুই জ্ঞান হারিয়ে পড়ে আছে। বাবাই, শিগগিরই আয়। হসপিটালে যখন তার জ্ঞান ফিরল, প্রথমেই সে নির্ঝরকে দেখতে চাইল। নির্ঝর তার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে বলল, কিসের জন্য ভয় পেলে তুমি? ওরা আবার ধাওয়া করেছে। ওরা আমার ছেলেকেও নোংরা কথাগুলো বলেছে। পৃথিবীর কোথাও কি ওদের ছাড়া হতে পারে না? শান্ত হও, কেউ কাউকে কিচ্ছু বলেনি। ওরা জুলি নামের কাউকে ভাবছে। তুমি কি জুলি? নিজেকে সবকিছুর সঙ্গে একাকার করে দিতে নেই জুই। শান্ত হও, ও তোমার ছেলে, আমার ছেলে। কেউ কিছু একটা বললেই কি কিছু হয়? ছেলেকে কেমন মানুষ করেছো যে এতটুকুতে সে তোমাকে ভুল বুঝবে? একেবারে শান্ত হও। মাথায় হাতখানা রাখতে সে নির্ঝরের হাতটা শক্ত করে ধরে বলে, আজকে রাতটা তোমরা দুজন আমার কাছে থাকবে। আমার খুব ভয় করছে। নির্ঝর ভেতরে ভেতরে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। সে ডাক্তারের পরামর্শ নিতে বাধ্য হয় এবং নিজের দায়িত্বে জুইকে ডিসচার্জ করিয়ে ঘরে আনে। এই ঘটনার ঠিক 2 দিন পর নির্ঝর ঘরের ভেতর থেকে দেখল ছেলে যেন একটা কার সাথে কথা বলছে, অনেকক্ষণ ধরেই। কথা শেষ হলো বোধহয়। লোকটা চলে গেল, বাবাই ফিরে এলো। ঘরে এসে সে তার বাবা আর মা দুজনকে উদ্দেশ্য করে বলল, বাবা মা, তোমরা দুজনেই মন দিয়ে শোনো আমি কি বলছি। সেদিন বাজার যাবার পথে যে লোকটার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, সে আজ 2 দিন এ বাড়ির চারপাশে ঘুরঘুর করেছে। মা অসুস্থ ছিল বলে আমি ব্যাপারটা ঘাটাইনি, কিন্তু আজ আমি নিজে ওর সঙ্গে দেখা করেছি। বাবাই লক্ষ্য করলো তার বাবার মুখের মানচিত্র পাল্টে গেছে। মা বিছানায় শুয়ে অস্থির হয়ে উঠছে। ঠিক সিনেমার ফ্ল্যাশব্যাকে দেখানোর মতো বাবাই লোকটার সঙ্গে ওর কথোপকথন রিলে ধরল। আচ্ছা আঙ্কেল, কিছু চাই আপনার? মনে হচ্ছে কাউকে খুঁজছেন, সেদিন পথে আটকালেন। আবার 2 দিন ধরে প্রায় সব সময় আমাদের বাড়ির আশেপাশে দেখছি আপনাকে। কাকে চাই বলুন? আরে আরে, তোমাকেই তো খুঁজছিলাম। তাই এটা তোমার বাড়ি? কে কে থাকো এখানে? আমি, আমার বাবা মা। কেন? তাহলে তুমি তোমার বাবার সাথে থাকো। তা তুমি জানো তোমার মা কে ছিল? কে আবার ছিল? আমার মা ছিল। আরে খোকন, তারও আগে কে ছিল, কি করতো, কিছুই জানা নেই? জানি না তো, কে ছিল, কি করতো? আরে আরে, একটা রেড লাইট এরিয়ার বেশ্যা ছিল তোমার মা। বেশ্যা মানে জানো না? সেই যে ইংরেজিতে প্রস্টিটিউট বলে না। আঙ্কেল, আমার বয়স 20 বছর। আমি রেড লাইট এরিয়া, বেশ্যা বা প্রস্টিটিউট এগুলোর সব কটার মানে বেশ জানি। তবে আমার মা যে তেমন কেউ ছিলেন আজ জানলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আপনি না বললে একটা কত বড় সত্য আমার জানাই হতো না। সে একটু থামে। সে লক্ষ্য করল তার বাবা চুপ করে মাথা নিচু করে বসে আছে। মায়ের 2 চোখ বেয়ে জল পড়েই যাচ্ছে। আর বিছানার চাদর টেনে হাতের মুঠোয় শক্ত করে জড়ো করে ধরে রেখেছে মা। মুখটা তার বালিশে গোজা। সব দেখে শুনেও বাবাই আবার শুরু করে, আপনি না বললে কত বড় সত্যটা আমার অজান্তেই থেকে যেত। ধন্যবাদ আপনাকে। এবার তবে আমার কথাও বলি আপনাকে, কি বলেন? আমার বাবা যা করেছেন সে কাজের আমি কোনো বিচার করতেই পারবো না। আমি নিশ্চিত জানি আমার জীবনে এমন পরিস্থিতি এলে আমিও বাবার মতো ডিসিশন নিতে পারবো না। প্রস্টিটিউটকে ভোগ করতে হয়, তাকে নিজের সংসারের আর জীবনের সাথে জড়ানো মুখের কথা নয়। এবার বলি মায়ের কথা। আমি এতদিন মাকে শুধু ভালোবাসতাম। এখন আপনার মতো একটা জঘন্য লোককে দেখে মনে হচ্ছে মাকে আরও অনেক বেশি ভালোবাসা উচিত। কেন জানেন? আপনাকে দেখে, আপনার কথা শুনে এটুকু অন্তত বুঝতে পারছি আমার মা কত কষ্টই পেয়েছে এক সময়। অনেক ধন্যবাদ আপনাকে। আসুন না আঙ্কেল আমাদের ঘরে, দেখে যান আমার বাবা মাকে কতটা ভালোবেসে রেখেছে। বাবাই থামে। একবারের জন্য বাবা আর মায়ের দিকে তাকায়। তারপর চিৎকার করে বলে, মা, শুয়ে শুয়ে শুধু কাঁদবে না, চলো ওঠো। সে আরও চিৎকার করে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি, বাবার থেকেও বেশি। নির্ঝর তার ছেলের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না। তাকে জড়িয়ে ধরে বলল, সাবাস বাবাই, আজ তুই সত্যি বাঞ্ছ জন্য। নিজের মনের কথা এভাবেই বলবি সব সময়। পাহাড়ি হাওয়ায় ভেসে ভেসে দিন কেটে যায়। আবার সকালবেলা হঠাৎ বাবাই বলে উঠল, বাবা, তোমার চেয়ে আমার মা বেশি ভালো। অ্যাটলিস্ট কাজের সময় জড়িয়ে ধরতে চাইলে মেরে তো ওঠে না। কিন্তু বাবাই, তোর মা আমার মায়ের মতো এত সুন্দর আবৃত্তি করতে পারে। করো না বাবা সেই কবিতাটা। বলছিস? করি তবে। নির্ঝর চিৎকার করে শুরু করলো,
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। গোটা বাড়িটা নির্ঝরের সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার আবৃত্তিতে গমগম করছে। জুই বাগানের পাহাড়ি ফুলগুলোর যত্ন করছে, তার পায়ে পায়ে কেবলই বিরক্ত করে চলেছে তার ছেলে বাবাই। এটা নির্ঝরের স্বপ্নের সেই পারফেক্ট এবং কমপ্লিট ফ্যামিলি স্ট্রাকচার। একটা পাহাড়ি ঝর্ণার মুখে পাথর চাপা ছিল, বহু বছর তার গতিপথ রুদ্ধ ছিল, কিন্তু ঝর্ণার জলের উচ্ছ্বাস এত তীব্র, এত সুন্দর যে সে তার সকল রুদ্ধ পথ সরিয়ে আপন গতিধারা খুঁজে নিল। পাহাড়ের বুক চিরে যখন সে উচ্ছল বেগে নেমে আসে, আমরা অবাক চোখে তাকে দেখে বলি অপূর্ব। ভাবি কোথায় ছিল তার জলের এই প্রবল উচ্ছ্বাস। আসলে তখন নির্ঝরের স্বপ্নের ঘোর ভাঙে। সুপ্তি ভাঙার যে স্বপ্ন সে বারবার দেখেছিল এক সময়, তারপর সেই স্বপ্ন ভাঙলে সে সূর্যের ছোঁয়া পেয়ে উচ্ছল দুরন্ত গতিতে ছুটে চলে আপন গতিপথে। এ গল্পের নির্ঝরের মতো হোক না এটা একটা গল্প। একবার ভাবতে তো দোষ নেই, একটা মেয়ে যাকে জগতের সবাই নষ্ট করে দূরে সরিয়ে রেখেছিল, তাকেই খুব খুব ভালোবেসে একটা ছেলে তার জীবনটায় ঠিক যেন একটা পাহাড়ি ঝর্ণার মতো মুক্ত ধারা পেল। আমরা দূর থেকে দেখে বললাম অপূর্ব, অপূর্ব। গল্পটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।